বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে নারায়, শুষ্ক হৃদয় লয়ে আছে নারায়। ঊর্ধ্বমুখে নরনারী, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। ও বরষা, আষাঢ় কোথা হতে আজ বেলি ছাড়া, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া। জয়ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে, পূব হতে কোন পশ্চিমেতে যায় রে উড়ে। গুরু গুরু ভেরিকারে দেয় যে সারা। বর্ষা নিয়ে কবিগুরুর কবিতাগুলো গুনগুন করতে থাকে মেঘমেদুর আবহাওয়ায়, আবার গান হিসেবেও মনে পড়ে যায়, কারণ আমরা বড় হয়েছি তাঁকে চিনতে চিনতে। বৃষ্টি কবি মনকে খুবই দোলা দিত। আষাঢ় আর শ্রাবণ নিয়েই কবি শতাধিক গান কবিতা রচনা করেছেন। কবি বর্ষা ভালোবাসতেন। রবীন্দ্রনাথ বর্ষা ঋতুকে নিয়ে সৃষ্টি করেছেন নানা কাব্যগাথা আর ছন্দ। কবি প্রকৃতির কাছে থাকতে ভালোবাসতেন, তাই তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতন। গ্রীষ্মকালে প্রখর রোদেও তিনি জানালার কাছে বসে লিখতেন, মেঘমল্লারে সারা দিনমান বাজে ঝর্ণার গান। ঠিক তাই আষাঢ় মাসের মেঘ দেখে কবিতার আষাঢ় কবিতায় বলেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বৃষ্টি পড়ছিল খুব। শ্রাবণের শহর গভীর রাতে স্নান করছিল। দরজায় কড়াঘাত। দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ, গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ। বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি। চেনা চেনা ঠেকলো। বারান্দার আলোটা জ্বালালাম। অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা। সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। আপনি এত রাতে এই ঘন ঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়। সত্যি সত্যি বর্ষার সাথে কবির এক নিবিড় সংযোগ ছিল। এখনো যেন আমরা কবিকে উপলব্ধি করতে পাই। কবির হৃদয়ে বর্ষা এক আলাদা স্থান অধিকার করেছিল। তার লেখা কবিতা, গান, প্রবন্ধে বর্ষা এক নান্দনিক এবং এক আধ্যাত্মিক রূপ পেয়েছিল। বর্ষাকে তিনি প্রেম এবং বিরহের ঋতু হিসেবেও বর্ণনা করেছেন এবং তিনি বসন্ত নিয়ে প্রচুর লিখেছেন, কিন্তু বর্ষা ঋতু নিয়ে সর্বাপেক্ষা লেখা রয়েছে তার। তিনি যখন জোড়াসাঁকো থেকে বাংলাদেশে গেলেন, শিলাইদহে গেলেন, সেখানে গিয়ে বর্ষার রূপ অবলোকন করলেন এবং সেখানে বাংলাদেশের যে একটা সৌন্দর্য, বর্ষার যে সবুজ হয়ে গেছিল, চিরসবুজ বাংলাদেশের, বর্ষায় যেন আরও সতেজ হয়ে উঠেছিল, সেই রূপটা তিনি মোহিত হয়ে গেছিলেন। রূপে মুগ্ধতায় তিনি চিঠি লিখেছিলেন তার ভাইজিকে, যেটা আমরা ছিন্নপত্রাবলিতে পড়তে পারি। সেখানে মুগ্ধতা যেমন ছিল বর্ষার রূপের, তেমনি বর্ষার যে বন্যা হয় নদীমাতৃক বাংলাদেশে, বন্যায় যে প্রজাদের দুঃখ দুর্দশা, যে একটা ভয়াল রূপ বন্যার, বর্ষার, সেটাই কিন্তু তিনি আতঙ্কিতও হয়েছিলেন।
তার চিঠিতে সেটা আমরা পেয়েছি। তো বর্ষা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, আর বর্ষা তার লেখা অনুভবগুলিই তো আজকে আমাদের মধ্যে অনুভূত হয়। সেই বর্ষা এলেই আমার আজকে মনে পড়ে প্রথম তো ছোটোবেলা সেই বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কোণে দান, তখন খুব বৃষ্টি ভিজতে ইচ্ছে করতো। আর এখন এই 50 ঊর্ধ্ব বয়সে এখন আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। কিংবা যখন মেঘলা আকাশ থাকে তখন মনে হয় মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে যায় দিক দিগন্তেরও পানে। কিংবা যখন রাত্রিবেলা ঘুমালাম, একদম কড়কড় করে বাজ পড়লো আর ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তখন মনে হয় সখনো গহন রাত্রি ছড়িছে শ্রাবণ ধারা, কিংবা সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা। এইসব মানে প্রচুর আছে, তাছাড়া কবিতা তো রয়েছে। বলতে গেলে অনেক কিছু বলা যায়, সময় কম। একেবি টিভির এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়। সকল কর্ণধার সহ সকল সদস্যকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার টিভিতে আমি একেবি টিভি পাই না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলাদা মাত্রিক এই পরিবেশনাগুলি আমি অবশ্যই দেখি এবং আমার মুগ্ধতাও থেকে যায় একেবি টিভির প্রতি। সকলে ভালো থাকুন, নমস্কার।